হৈমিকে বাড়ি পৌঁছে দিয়ে রুদ্র সাদমানের সাথে দেখা করে। রুদ্র চলে যাওয়ার পরই সাদমান বাইক নিয়ে চলে যায় সুখনিরে। বাচ্চারা বাইরে খেলাধুলা করছে। দাদু চেয়ারে এসে বই পড়ছে। সাদমান গিয়ে দাদুকে সালাম দিল আর জানালো সে রুদ্রের বন্ধু। হৈমির সাথে দেখা করতে চায়, জরুরি কথা আছে। দাদু সালাম ফিরিয়ে হাসি মুখে কথা বলল। ভেতরে নিয়ে গিয়ে হৈমিকে ডাকলো। হৈমি রুম গোছাচ্ছিল। দাদুর ডাকে বাইরে এসে সাদমানকে দেখে অবাক হলো। মুখে হাসি ফুটিয়ে বলল, আরে বাস, ভালো ভাইয়া, তুমি এখানে কখন এলে? সাথে আবার ওই কর্কশ লোকটা আসেনি তো? দেখলে আজও আমায় মেরেছে। দেখো গালটা কেমন হয়ে আছে। বলেই ঠোঁট ফুলালো। দাদু হৈমির কথা শুনে ভ্রু কুচকে বলল, মেরেছে মানে? কি বলছো দিদিভাই? সাদমান কথাটা চেপে যাওয়ার জন্য বলল, মানে রুদ্র একটু শাসন করেছে, দাদু তেমন কিচ্ছু না, তাই না হৈমি? বলে হৈমিকে চোখ টিপ দিয়ে ইশারা করলো দাদুকে চলে যেতে। হৈমি আমতা আমতা করে বলল, কিছু না দাদু, যাও। তুমি বই পড়ছিলে, শেষ হয়নি নিশ্চয়ই। যাও, পড়ে শেষ করো। আমি ভালো ভাইয়ার জন্য চা বানাই, কেমন? বলেই চঞ্চল পায়ে ছুটে গেল রান্নাঘরে। দাদু আর কথা না বাড়িয়ে সাদমানের সাথে টুকটাক কথা বলল। তারপর বেরিয়ে গিয়ে পরীকে ভেতরে পাঠিয়ে দিল। সাদমান পরীর সাথে ওটা নিয়ে গল্প করতে শুরু করলো। হৈমি চা বিস্কিট সামনে দিয়ে সোফায় বসলো। ওটা সেটা নানা গল্প জুড়ে দিল। হৈমি তার মধ্যে রুদ্রর বদনাম ছিল 95%, বাকি 5% হাবিজাবি গল্পগুলো। এদের গল্পে পড়ি বোরিং হয়ে বাইরে খেলতে চলে গেল। চায়ে চুমুক দিতেই হৈমি উৎসুক হয়ে জিজ্ঞেস করলো, অনেক মজা না? আমি খুব মজা করে চা বানাতে পারি। আমার চা খেয়ে দাদু ভাই কি বলেন জানেন? আহা গিন্নি, তোমার হাতের এক কাপ চা খেলে পরানটা আমার জুড়িয়ে যায়। আপনারও পোড়ান জুড়িয়েছে নিশ্চয়ই। সাদমান হো হো করে হেসে উঠল। সত্যি মেয়েটা ভীষণ আলাদা, নিজের প্রশংসা নিজেই করে বেড়ায়, অন্য কাউকে করার সুযোগই দেয় না। দুনিয়াতে এমন মানুষ বোধহয় খুব প্রয়োজন, যারা বাইরের মানুষের প্রশংসার পরোয়া করে না। চায়ের কাপ সামনে টেবিলে রেখে বলল, সত্যি পিচ্চি, ভীষণ টেস্টি লেগেছে চাটা। হৈমি হিহি করে হাসতে লাগলো। সাদমান বলল, পিচ্চি, তোমার সাথে কিন্তু আমি অত্যন্ত জরুরি কথা বলতে এসেছি। কি কথা ভালো ভাইয়া? তোমার যাতে আর রুদ্রর হাতে থাপ্পড় না খেতে হয়, সেই জন্য টিপস দিতে এসেছি। সত্যি? খুশিতে লাফিয়ে উঠল হৈমি। সাদমান মিটিমিটি হাসছে, যদিও রুদ্র তাকে শুধু একটা কথা বলতে পাঠিয়েছিল, যা রুদ্র নিজে বুঝিয়ে বলতে পারত না। কিন্তু সাদমান রুদ্র আর হৈমিকে কাছাকাছি আনার জন্য সিদ্ধান্ত নিয়েছে। একটার পরিবর্তে যদি দুটো কথা বলে নিম পাতাতে চিনি মিশিয়ে দেওয়া যায়, তাহলে তো মন্দ হয় না। নিম পাতা তেতে হলেও এটা বেশ উপকারী, তবুও নিম পাতা হজম করা দুষ্কর, তাই চিনির ছোঁয়া অবশ্যই প্রয়োজনীয়। তৃতীয় পক্ষের আগমনে শুধু সম্পর্কে ভাঙনই সৃষ্টি করে না, কখনো কখনো সম্পর্ক গড়ে তোলার জন্য তৃতীয় পক্ষের প্রয়োজন পড়ে। আর সাদমান তেমনই একজন তৃতীয় পক্ষ হিসেবে এসেছে হৈমির কাছে। সাদমান হৈমিকে খুব সুন্দর করে রুদ্রের রাগের কারণ বোঝালো, একটু নিখুঁতভাবে ভাবতে সহায়তা করলো, যার ফলাফল এই হলো যে রুদ্র আসলে ভুল করেনি তাকে মেরে, এবং তার একটু শাসনের প্রয়োজন আছে। তারপর আবার মন খারাপ করে বলল, মারলাম আমি ভুল করি, তাই বলে উনি আমায় মারবে? আপনার মতো করে বোঝালেই তো পারে। সবসময় ভিলেনের মতো কেন আচরণ করে? পিচ্চি, পৃথিবীতে সব মানুষ একরকম হয় না, এক এক মানুষ এক এক স্বভাবের হয়। আর এই চিরন্তন সত্যটা আমাদের সবাইকে মানতে হবে। ভালো মন্দ মিশিয়েই তো মানুষ, বলো? ওর যেমন খারাপ দিক রয়েছে, তেমন ভালো দিকও রয়েছে। ও তোমাকে ভালোবাসে, তোমার ভালো চায়, এটা ওর ভালো দিক। কিন্তু তোমার ভালো চাইতে গিয়ে তোমাকে হাট করে ফেলে, এটা ওর খারাপ দিক। কচুর ভালোবাসা লাগবে না আমার। বলে মুখ ভেঙচে কাটলো। সাদমান মৃদু হেসে বলল, তাহলে তো আবার ওর খারাপ দিক বেরিয়ে আসবে পিচ্চি। তুমি জানো আমাকে এখানে রুদ্র পাঠিয়েছে, আর বলেছে তোমাকে বোঝাতে, বাচ্চামি সব জায়গায় না করতে। নয়ন তোমার বন্ধু, তোমরা পার্সোনালি যাই করো যাই বলো, সকলের সামনে কন্ট্রোলে থাকতে, নয়তো বাইরের মানুষজন বলবে মেয়েটা বেয়াদব। বাইরের লোকের কাছে তোমার ব্যাপারে এসব শুনতে ওর খারাপ লাগবে। ওইদিকেও ও সেভাবে বোঝাতেও পারবে না, তাই আমায় পাঠালো। ও তোমাকে ভালোবাসে পিচ্চি, আমি ওর বন্ধু, ওর সাথে সর্বক্ষণ থাকি। রাদীপ ভাইয়ার বিয়ের দিন থেকে ও কেমন হয়ে গেছে, তোমায় দেখার জন্য ওর ব্যাকুলতা আমি সর্বক্ষণ বুঝতে পারি। যে ছেলেটা 11টার আগে ঘুম থেকেই উঠতো না কখনো, সেই ছেলেটা সকাল সকাল উঠে পড়ে, কখনো সারা রাত নিদ্রাহীন কাটায়।
শুধু এক পলক তোমাকে দেখার জন্য। তোমার কোনো অসুবিধা হচ্ছে কিনা সর্বক্ষণ খোঁজ রাখে। বাইরের ফুচকা খেলে পেট খারাপ হবে, শরীর অসুস্থ হবে, সেই ভয়ে ফুচকাওয়ালাকে সাবধান করে দিয়েছি যাতে তোমায় ফুচকা না দেয় কখনো। কি বলছেন? তার মানে ওনার ভালোবাসার জন্য আমার ফুচকাকে ইগনোর করতে হবে? নো, আমি ফুচকা ছাড়া বাঁচবই না। ফুচকা ইজ মাই জান, প্রাণ, কলিজা সব। রাখেন তার ভালোবাসা, এমন ভালোবাসা চাই না যে ভালোবাসায় ফুচকার থেকে দূরে সরে যেতে হয়। আরে ইয়ার, ভালোবাসার আরেক নাম হচ্ছে ফুচকা, চটপটি, ঝালমুড়ি, আচার, চকলেট, আইসক্রিম, আরও কত কি। হাত নেড়ে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে বলতে লাগলো হৈমি। সাদমান তার স্বভাবগুলো দেখে প্রচণ্ড হাসছে, পেট চেপে ধরে বলল, ওকে ওকে, বুঝেছি। আমায় বলতে তো দেবে, টিপস দেওয়া তো বাকিই রয়ে গেল। টিপস নেবে কি না বলো? ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো সাদমান। হৈমি থেমে গিয়ে দু পা তুলে আয়েশ করে বসে সাদমানের দিকে উৎসুক চোখে চেয়ে গালে হাত দিয়ে বলল, আই অ্যাম রেডি, একদম মাথায় গেঁথে রাখবো টিপস। সাদমান মৃদু হাসলো, সিরিয়াস মুডে বলল, প্রত্যেকটা মানুষের জীবনে কোনো না কোনো কষ্ট লুকিয়ে থাকে। এই পৃথিবীতে কোনো মানুষই দুঃখ কষ্টের বাইরে নয়। সকলের জীবনেই দুঃখ রয়েছে, কষ্ট রয়েছে। সুখের গল্পগুলো প্রকাশিত হলেও দুঃখের গল্পগুলো বেশিরভাগ অপ্রকাশিতই রয়ে যায়। ওই যে রুদ্র বাইরে থেকে কঠোর, কর্কশ, রাগী, গম্ভীর, মুডি একজন মানুষ। অনেকে বলে মায়া দয়াহীন একটা মানুষ। আমরাও নানা প্রকার কথা বলে তার খারাপ গুণগুলো মার করে তাকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচার করি। কিন্তু কজন মানুষ তার ভিতরের খবর রাখতে যায় বলো? এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষই মুখোশ পরে থাকে। কেউ সুখের মুখোশ, কেউ দুঃখের মুখোশ। মুখোশের আড়ালে সঠিক মানুষটাকে কজনই দেখতে পাই বলো? হৈমির মুখটা বিষাদে ছেয়ে গেল। বয়স যে কম, অল্পতে বেশি আবেগপ্রবণ হয়ে যায় সে। এই মুহূর্তে তার খুব জানতে ইচ্ছে করছে রুদ্রের মুখোশের আড়ালে সঠিক মানুষটাকে। চোখ দুটো চিকচিক করছে তার। ঘোরে থেকেই বলে উঠল, ওনার জীবনে কি অনেক কষ্ট আছে? সাদমান মৃদু হেসে বলল, তা তো আমি তোমায় বলতে পারবো না পিচ্ছি। সঠিক সময়ে তুমি ঠিক জেনে যাবে সব। হৈমির মুখটা ভার হয়ে এলো। সাদমান প্রসঙ্গ পাল্টে বলল, এত সবের মাঝে এটা কিন্তু সত্যি, রুদ্র মতো ছেলে তুমি লাখে একটা পাবে না। ও আর 5 জনের মতো তোমায় ভালোবাসি হয়তো বলেনি, কিন্তু ও মন থেকে তোমাকে চায়। তুমি যদি বলো এক্ষুনি ওকে বিয়ে করবে, ও এক মুহূর্ত সময় নেবে না, কাজে এনে এক্ষুনি সব কমপ্লিট করবে। হয়েছে হয়েছে, ঢের বোঝা হয়েছে। ওনার প্রশংসা করা বাদ দিয়ে টিপস বলুন, নয়তো ভালো ভাইয়া আর ভালো থাকবেন না, কালো হয়ে যাবেন। মুচকি হাসলো সাদমান, তারপর বলল, নিউটনের 3য় সূত্র জানো তো? প্রত্যেকটা ক্রিয়ায় একটি বিপরীত প্রতিক্রিয়া আছে। এর মানে কি উনি আমায় মেরেছে, তার মানে আমিও মারবো? আমি কি ওনার গাল নাগাল পাবো? বলেই ঠোঁট ফুলালো। সাদমান আবারও হো হো করে হেসে উঠল। আরে পাগলি, তা বলিনি। তাহলে? সাদমান হৈমিকে সবটা বুঝিয়ে বলল। হৈমি বসা থেকে এক লাফে উঠে বলল, ইয়েস। রাত 11:30 বাজে। হৈমি পড়াশোনা করে শুয়ে পড়বে, তখনই মনে পড়ে গেল সাদমানের কথাটা। খিলিখিলি করে হেসে উঠল সে। ফোন বের করে নাম্বার খুঁজতে লাগলো। হ্যাঁ, এটা ভেবেই নাম্বার ডায়াল করে ফোন কানে দিয়ে সোজা হয়ে বসলো। রিসিভ হতেই হৈমি রসালো গলায় বলল, আসসালামু আলাইকুম জান, কি করছো? রুদ্র ছাদে বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিল। হৈমির ফোন পেয়ে খানিকটা অবাক হয়ে রিসিভ করেছিল, কিন্তু রিসিভ হওয়ার পর যা শুনল এতে তার চোখ দুটো গোল গোল হয়ে গেল। বিষম খেয়ে কাশতে লাগলো সমানে। সাদমান বেশ বুঝলো দুষ্টু মেয়েটা দুষ্টুমি করার চান্স পেয়ে মিস করেনি, তাই মিটিমিটি হাসতে লাগলো। আবির রুদ্রর কাছে এসে পিঠে হালকা থাপ্পড় দিল। এদিকে হৈমি ব্যস্ত গলায় বলে যাচ্ছে, জান, কি হলো গো তোমার? এমন করছো কেন? ভীষণ খেয়েছো? ইস, কেন যে এত মিস করতে গেলাম। দেখছো, তোমায় এত মিস করছি বলেই তো ভীষণ খেলে। কপালে 3 ভাঁজ ফেলে ফোনের স্ক্রিনে ভালোভাবে চোখ বুলালো রুদ্র। হ্যাঁ, নাম্বারটা হৈমিরই। জান, ও জান, কথা বলছো না কেন? পানি খাও জান, সব ঠিক হয়ে যাবে। রুদ্র ফোন কানে দিল। আবারও হৈমির কথাগুলো শুনে তার এখন ঠিক কী অবস্থা হচ্ছে বোঝাতে পারবে না কাউকে। সাদমান মিটমিটি করে হাসছে। আবির রুদ্রের কাশি থামতে দেখে চেয়ারে বসে ড্রিঙ্ক করছে। প্রেমে পড়লে ছেলে মেয়ে সবার বেলায় শরীরের ভেতর এক অস্থিরতা সৃষ্টি হয়। রুদ্র স্বীকার না করলেও সে গভীর প্রেমে পড়েছে। হৈমির প্রেমে পড়েছে সে। আগুনে ঘি ঢেলে দিলে যেমন আগুন ফুঁসে ওঠে,
কাটার স্থানে মরিচের গুঁড়ো দিলে যেমন তীব্রভাবে জ্বলে ওঠে, তেমনি রুদ্রের অনুভূতিগুলোও তীব্রভাবে জেগে উঠেছে। হৈমিকে দেখলে তার পেটে বুকে এক অদ্ভুত ধরনের চাপ অনুভূত হয়। হৈমির হঠাৎ করে ফোন দিয়ে এমন কথায় সেই চাপ আরও তীব্র থেকে তীব্রতর হচ্ছে। তার সব অনুভূতিগুলো বেশি আবেগী হয়ে যাচ্ছে। বুকের ভেতর বয়ে চলেছে অদ্ভুত অস্থিরতা। সহ্য করতে না পেরে ফোন কেটে সুইচ অফ করে দিল। এদিকে হৈমি জান জান বলতে বলতে হাসছে আর বিছানায় লুটোপুটি খাচ্ছে। নিরাজ খান আর মনিকা বেগম মাহিরের বাবা মা দুজনই ছেলের মনের কথা জানতে পেরে ভীষণ খুশি। তাদের দুজনেরও হৈমিকে ভীষণ পছন্দ এবং তারা এটাও নিশ্চিত হৈমি তাদের নিরাশ করবে না। মনিকা বেগম ছেলেকে বললেন, আমি দুটো মেয়ের মা, এরপর 3জন মেয়ের মা হব। তাই দুজনকে যেভাবে ভালোবেসেছি, শাসন করেছি, হৈমির বেলাও ঠিক তাই করব। ভালো মন্দ সব দেখতে হবে। তাই বলছি, ইন্টার পরীক্ষাটা দেখ, তারপর এসব নিয়ে কথা বলবো ওর সাথে। আমার নয়ন যেমন এখনও বাচ্চা, হৈমি আরও দ্বিগুণ বাচ্চা রয়ে গেছে। মা হিসেবে সঠিক টাইম বোঝার ক্ষমতা আমার হয়েছে। তুমি মাস্টার্স শেষ করো, আরও ভালো জব নাও, সে অবধি কেমন? চিন্তা করো না, ঘরের লোককে তাড়াতাড়ি ঘরে তুলবো। মায়ের সিদ্ধান্তে মাহের সম্মতি জানালো, কিন্তু নয়ন সব শুনে খুশি হওয়ার বদলে ভয় পেল। কারণ নয়নার কাছে সে শুনেছে রুদ্র হৈমিকে ভালোবাসে, হৈমিকে চায়, আর রুদ্র যা চায় তার দিকে হাত দেওয়ার সাহস কেউ করে না। করলে তার পরিণতি খুব খারাপ হয়। এক ঢোক গিলে ভয়ে ভয়ে নিজের রুমে গিয়ে নয়নাকে ফোন করে সবটা জানালো। নয়না বলল মাহেরের সাথে সে কথা বলবে। কলেজ শেষে নয়ন আর হৈমি বেরিয়ে এলো। নয়ন অনেকবার চেষ্টা করেছে মাহেরের বিষয়টা হৈমিকে জানাতে, কিন্তু পারেনি। হৈমি বকবক করে মাথা খেয়ে ফেলেছে তার। রোবট করে কান ঝালাফালা করে দিয়েছে। কাল রাতে গোমরামুখ রোবটকে এটা বলেছি সেটা বলেছি, তা শুনে সে ভীষণ খেয়েছে। এইবার ব্যাটাকে জব্দ করার উপায় পেয়ে গেছি। এইবার দেখে কিভাবে আমাকে জ্বালাই। হৈমির থেকে কি করে বাঁচে বেটা তাই দেখবে, ইত্যাদি ইত্যাদি। নয়নকে কিছু বলার সুযোগই দেয়নি সে। কলেজ থেকে খানিক দূরে রুদ্রর গাড়ি, ভেতরে রুদ্র বসে আছে, দৃষ্টি তার হৈমি আর নয়নের দিকে। দুজন কথা বলছে আর এগোচ্ছে। সাদমান হঠাৎ হৈমি আর নয়নের পাশাপাশি হাঁটতে লাগলো। অন্য পাশে আবিরও পায়ে পা আগাচ্ছে। সাদমান বলল, ভীষণ ভালো, কাল রাতে যা হয়েছে না হেভি। ধন্যবাদ ভালো ভাইয়া, এত কিউট টিপস দেওয়ার জন্য। আবির ভ্রুকুচকে হৈমির দিকে চেয়ে জিজ্ঞেস করলো, কিসের টিপস? সাদমান ভয়ে এক ঢোক গেল। এই বুঝি তার কপালে শনি রবি সোম সব নাচে। হৈমি উৎসুক হয়ে আবিরকে বলতে নেবে সাদমানের বলা সব কথা। তার আগে সাদমান হৈমিকে ইশারা দিয়ে চুপ করালো, চোখ টিপ দিল। হৈমিও চুপ হয়ে গেল, মুখ টিপে হাসছে সে। নয়ন বেশ বুঝতে পারছে সব, কিন্তু তার যেন কিছুই ঠিক লাগছে না। সব কেমন কেমন লাগছে, তবুও চুপ রইল সে। রুদ্রের গাড়ির কাছে আসতেই ডোর খুলে গম্ভীর গলায় বলল, পিছনে উঠে বসে দুজন। হৈমি নয়ন দুজনে চমকেও গেল। নয়ন সালাম দিল, হৈমি চেঁচিয়ে উঠল। আপনি? পরক্ষণেই টিপসগুলো হৈমির মনে পড়ল। চোখ মুখে দুষ্টু হাসি টেনে সামনেই রুদ্রর পাশে বসে পড়ল। নয়নকে বলল, যা দোস্ত পেছনে বস, আমি আমার জানের পাশে বসবো। বলে রুদ্রর দিকে ঘুরে দু হাতে রুদ্রের গাল টেনে দিল। হৈমির এমন কাণ্ডে স্তব্ধ রুদ্র। সাদমান আবির ভেবাচেকা খেয়ে গেল। সাদমান ভেবেছিল শুধু মুখ চলবে, কিন্তু এই মেয়ে তো এক ধাপ এগিয়ে। যা ভালো হয়েছে, এবার এদের লাভ স্টোরির জমে ক্ষীর। নয়ন বসে এক ঢোক গিলল। হৈমিকে গালি দিতে লাগলো মনে মনে, শালি, নিজে তো মরবি, সাথে আমাকে নিয়ে মরবি। রুদ্র কিছু বলল না, গাড়ি স্টার্ট দিল। হৈমি রুদ্রর কোনো রেসপন্স না পেয়ে সমানতালে জান টান বলে চলেছে। রুদ্রর কান ঝালাফাড়া করে দিয়েছে একদম। নয়নের বাড়ির সামনে নয়নকে নামিয়ে দিয়ে আবার গাড়ি স্টার্ট দিল। হৈমি আলাপ করেই যাচ্ছে। আলাপের এক পর্যায়ে বলল, জান, আমার সাইকেলটা দেবে না? ভালোবাসার স্মৃতি হিসাবে তো রেখে দিয়েছো নাকি, না নিজের কাছে? রুদ্র বেশ জোরে গাড়ির ব্রেক কষল। হৈমি চুপ মেরে গেল একদম। আর চোখে রুদ্রকে এক নজর দেখে দৃষ্টি সামনে রেখে জোর করে হাসার চেষ্টা করলো আর বলল, গাড়ি থামালেন কেন? বাড়ি তো এসে পড়েনি, গাড়িতে সমস্যা হয়েছে, নষ্ট হয়ে গেছে? আচ্ছা আমি নেমে যাচ্ছি, কাছেই তো এসে গেছি, বাকিটা হেঁটে যেতে পারবো। আপনি গাড়ি ঠিক করুন বরং। বলে ডোর খুলতে যাবে অমনি রুদ্র তার হাত চেপে ধরল। এত শক্ত করে ধরল যে ব্যথায় কুকিয়ে উঠল হৈমি। রুদ্রের দিকে ঘুরে তাকাতেই ভয়ঙ্কর চোখ জোড়ার সাথে চোখাচোখি হয়ে গেল। হৈমি আমতা আমতা করে বলল, আমার লাগছে, এত শক্ত কারো হাত হয়?
আপনি দেখি পুরোটাই শক্ত, শরীর ও মন সব। আমার নরম হাতে এই শক্ত কাঠ দিয়ে চেপে ধরেছেন কেন? মনে না হয় দয়া মায়া নাই, হাতেও কি নয়? হৈমির কথায় কান্না দিয়ে আরেকটু এগিয়ে গেল হৈমির দিকে। হৈমি বড় বড় চোখ করে পিছিয়ে গেল, ডোরের সাথে পিঠ ঠেকে গেল একদম। রুদ্র আরও অনেক কাছে এগিয়ে গেছে। এত কাছ থেকে মারাত্মক ভয়ঙ্কর লাগছে রুদ্রকে। রুদ্রের সম্পূর্ণ শ্বাস হৈমির মুখে পড়ছে। এই অনুভূতির নাম কি দেওয়া যায় জানা নেই হৈমির। সে শুধু জানে তীব্র গরমের মাঝেও অদ্ভুত শীতলতায় তার শরীরের প্রত্যেকটা লোম দাঁড়িয়ে গেছে। একটা মেয়ের এতটা কাছে আসায় তার মনের অবস্থা কি হতে পারে সেদিকে কোনো খেয়াল নেই রুদ্রের। সে গম্ভীর গলায় বলে, কাল থেকে কি শুরু করছো? সমস্যাটা ঠিক কোথায়? নেক্সট আর একবার যদি এসব বিহেভিয়ার দেখি একদম মেরে ফেলবো। রুদ্র চোখ দুটো বড়ই অদ্ভুত লাগছে হৈমির কাছে। সিনেমাতে যখন নায়করা নেশা করে নায়িকাদের দিকে নেশা নেশা চোখে তাকায়, ঠিক তেমন লাগছে রুদ্রকে। কিন্তু রুদ্র তো নেশা করেনি, তাহলে এমন লাগছে কেন তাকে? ভাবল হৈমি। এক ঢোক গিলে নিয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, কেন? আমার মতো কিউট একটা মেয়ে আপনাকে জান বলছে, আপনার তো খুশি হওয়ার কথা। চুপ না করেছে তো আর কোনো প্রশ্ন নয়। তোমার সময় নেওয়া হয়ে থাকলে বলো আমায়, বিয়ে করে নিচ্ছে। তুমি এসব বন্ধ রাখো। এক সেকেন্ড, কেউ শিখিয়ে দিয়েছে তোমায় এসব? হৈমি আমতা আমতা করে বলল, কে শিখিয়ে দেবে? আমি নিজে থেকেই তো বলেছি আমার অনেক দিনের শখ একটু প্রেম টেম করার, তাই আর কি। ননসেন্স কোথাকার। এই আপনি আমাকে ননসেন্স বললেন কেন? আপনি একটা ননসেন্স, আপনি একটা হটলেস। কথাটা বলার সাথে সাথেই রুদ্র হৈমির ডান হাতটা নিয়ে নিজের বুকের বাঁ পাশে চেপে ধরল। ঘটনাটা এত দ্রুত ঘটল যে বুঝতে কয়েক সেকেন্ড লেগে গেল হৈমির। স্তব্ধ হয়ে গেল সে এমন কাণ্ডে। রুদ্রের চোখ দুটো বন্ধ। হৈমির হাতের ওপর হাত চেপে ধরে ভারী আওয়াজে বলল, হার্ট সঠিক জায়গায় আছে। হৈমি অবাক হয়ে চেয়ে আছে রুদ্রের মুখের দিকে। দুজনই দুজনের খুব কাছে, মাঝে 1 ইঞ্চি দূরত্ব আছে কিনা সন্দেহ। হৈমি মন দিয়েছে রুদ্রের বুকে রাখা তার হাতের দিকে। এই কেমন অনুভূতি হচ্ছে? প্রচণ্ড ভয় পেয়ে গেলে বুকের ভেতর যেমন ধরফর ধরফর করে, রুদ্রের বুকের ভেতর ঠিক তেমন ধরফর ধরফর অনুভব করছে হৈমি। সেই ধরফর অনুভূতি অনুভব করতেই তার পেটে এবং বুকে অদ্ভুত একটা চাপ দিচ্ছে। গলা শুকিয়ে কাঠ হয়ে গেল, শরীরে কেমন অস্থিরতা শুরু হয়ে গেল। কাঁদো কাঁদো হয়ে বলল, একটু সরুন না প্লিজ, আমার পাথর লাগছে। হৈমির কথায় চমকে উঠল রুদ্র, যেন ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। এক ছিটকানি দিয়ে হৈমির হাত সরিয়ে দিল। লম্বা এক শ্বাস টেনে বেশ তাড়াহুড়োয় গাড়ি স্টার্ট দিল। হৈমি চুপ, রুদ্র চুপ, যেন দুজনেই চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। কিছুক্ষণ আগে যা হয়েছে সব প্রায় অজান্তেই হয়ে গেছে। দুজন মানুষ দুজনের এতটা কাছাকাছি এসে কতটা বিব্রত হয়ে পড়েছে তা তারা দুজনেই বুঝতে পারছে খুব। সুখনীরের সামনে গাড়ি থামালো রুদ্র। হৈমি মাথা নিচু করে নেমে যাচ্ছিল। চোখে মুখে অদ্ভুত আভা ভেসে উঠেছে তার। রুদ্র বলল, হৈমি, ডাকটাই কী ছিল জানা নেই হৈমির। ভেতর থেকে সাড়া দিল সে। এদিক ঘোরো। বলুন। ঘুরে বলল হৈমি, আর কখনো এসব বলবে না, সবকিছু নিয়ে মজা করবে না। তোমার এই মজা কারো হৃদয়ে ঝড় তুলে দেয়। তাহলে তো হেব্বি মজা হবে। থাপ্পড়ের প্রতিশোধ ঝড় তুলতেই না হয় নেব। সিরিয়াস মুড ভেঙে দিতে হৈমির খুব একটা সময় লাগে না। ঠিক তেমনি সকল আবেগ মুহূর্তেই উড়িয়ে দিয়ে দুষ্টুমি চাপালো মাথায়। চোখে মুখে দুষ্টু হাসি এনে দৌড়ে ভেতরে চলে গেল। সব ঘোর যেন সেকেন্ডেই উড়ে গেছে তার। মানুষের মনে কখন কোন অনুভূতি জাগ্রত হয় বোঝা মুশকিল। রুদ্র এক দীর্ঘশ্বাস ছেড়ে গাড়ি স্টার্ট দিল। নয়নার কাছে রুদ্রর ব্যাপারে সব কথা শুনে মাহের প্রচণ্ড রেগে গেল আর বলল, হেমির জীবন নিয়ে কোনো রিস্ক নিতে পারবো না আমি। রিক্স না ভাইয়া, রুদ্র ভাই হৈমিকে মন থেকে চায়, মন থেকে পছন্দ করে। সো হোয়াট? হেমি করে না? হেমি তারই হবে যাকে হেমি চায়। হৈমি তোমাকে চায়। হেমি আমার ফিলিংসের বিষয়ে জানে না, জানলে হয়তো চাবে। আর যাই হোক, রুদ্রকে চাইবে না, এটা অসম্ভব। ভাইয়া, এই পৃথিবীতে যা অসম্ভব তাই কিন্তু ঘটে, তাইও সম্ভব হয়। আর রুদ্র ভাই কিন্তু খুবই ডেঞ্জারাস, হৈমিকে সে নিজের করেই ছাড়বে। আমি বেঁচে থাকতে হেমকে রুদ্র জোর করে নিজের কাছে নিতে পারবে না। যতই ক্ষমতা থাকুক, হেমের ইচ্ছের বিরুদ্ধে রুদ্র কিছু করতে পারবে না। আমি আছি হেমের পাশে, দরকার পড়লে আইনের সহায়তা নেব। রেগে বলল মাহের। নয়না অনেক বোঝালেও কাজ হলো না। মাহের হৈমিকে প্রচণ্ড ভালোবাসে।
তাই রুদ্রর জন্য হৈমি জীবন থেকে সরে যাওয়ার প্রশ্নই ওঠে না। এদিকে রুদ্র যে কোনো মূল্যে হৈমিকে চায়। একদিকে নিজের শান্তশিষ্ট ভদ্র ভাই, অন্যদিকে নিজের একরোখা দেবর। প্রচণ্ড টেনশনে পড়ে গেল নয়না। ভাবল রাদিফের সাথে এই বিষয়ে কথা বলতে হবে খুব তাড়াতাড়ি, যদি কোনো সলিউশন পাওয়া যায়। সবথেকে বড় সলিউশন হৈমি, কারণ হৈমির সিদ্ধান্তের উপরই সব নির্ভর করবে। যদি মাহিরকে বেছে নেয়, অনেক বড় একটা ঝড় আসবে দু পরিবারের শিওর। আর যদি রুদ্রকে বেছে নেয়, মায়েরকে সামলাতে পারবে তো সকলে মিলে। মাহির হৈমির প্রতি বেশ সিরিয়াস, তা তার কথা শুনে বোঝা যাচ্ছে। ইদানিং রুদ্রর বেশ জ্বালা হয়েছে, মেয়েটা প্রচণ্ড জ্বালাচ্ছে, জান জান করে মাথা খেয়ে ফেলছে। মনে হয় সে 80 বছরের বুড়ো, যাকে 5 বছরের মেয়েটা নাজেহাল করে ছাড়ছে। মাঝরাতে ফোন করে যখন এসব কথা বলে, নিজেকে আটকে রাখা খুব কঠিন হয়ে পড়ে। হৈমি দুষ্টুমি করে তার ফিলিংস হয়তো খুবই ফান, কিন্তু রুদ্রের ফিলিং তো ফান নয়। এই পাগলকে খেপিয়ে নিজের বিপদ নিজেই কেন ডেকে আনতে চাইছে বুঝতে পারছে না রুদ্র কতটা নির্লজ্জ সেটা জানানোর সময় বুঝি হয়ে এলো। বেশ কিছুদিন যাবৎ হৈমির সাথে দেখা করে না রুদ্র, আর হৈমি ফোন করে প্রশ্ন করে যায় কেন সে এলো না। এটা কি শুধুই ফান, নাকি হৈমিও চায় তাকে দেখতে, তার কাছাকাছি থাকতে? উত্তর জানা নেই রুদ্রর, শুধু জানে হৈমি চাক বা না চাক, তাকে তো কাছে আসতেই হবে। ভোর 5টার দিকে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হয়। ফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে উঠে বসে হৈমি। জ্যৈষ্ঠ মাস, আমগুলো বেশ বড় হয়েছে, নিশ্চয়ই অনেক পড়ছে এই ঝড়ে। পাশের বাড়ির কয়েকটা পিচ্চি ছেলেরা দিনের বেলায় আম পাড়তে আসে, দাদু ধমকে ধমকে গাছ থেকে নামায়। এই ঝড়ে নিশ্চয়ই আম পড়ে বিছিয়ে গেছে একদম। যাই কুড়িয়ে নিয়ে আসি, নয়তো অন্য কেউ কুড়িয়ে ফেলবে। বৃষ্টিতে ভেজাও হবে, আমার কুড়ানো হবে, নিজের হাতে আচার বানিয়ে খাওয়াও হবে। বাচ্চারাও কাল ভীষণ খুশি হবে। ইয়ে! চুপি চুপি এলাকে ডেকে তুলল হৈমি। এলা ছাতা নিয়ে হাতে ফোন নিয়ে হৈমির পেছন পেছন বের হলো। এলা একটু দূরে দাঁড়িয়ে আছে, আর হৈমি খুশিতে লাফাচ্ছে আর বৃষ্টিতে ভিজছে। আমগুলোর দিকে চোখ বুলিয়ে এলার দিকে ফিরে তাকালো। ছোট প্লাস্টিকের বালতিটা নিয়ে এলা, অনেক আম পড়ে আছে, আজকে আচার পার্টি করব আমরা। চিল্লিয়ে বলল হৈমি। এলা ছুটে ভেতরে চলে গেল বালতি আনতে। চারদিকে শো শো শব্দ করে বাতাস বইছে। বৃষ্টির পানিতে গা ভিজে একাকার হয়ে গেছে, সেই সাথে বাতাসের তীব্র গতিবেগে নিজেকে ধরে রাখাও মুশকিল। এই বুঝি উড়িয়ে নিয়ে চলে যায় কোনো এক ভিন দেশে। ওপরের দিকে চেয়ে আবার চোখ বন্ধ করে ফেলল। 2 হাত দুদিকে মেলে দিয়ে চিৎকার করে বলল, বৃষ্টির পানি ছুঁয়ে দাও আমার শরীরে, ছুঁয়ে দাও আমার মন করে তোলো, আমার বৃষ্টি বিলাসী। টপ করে মাথায় একটা আম পড়তেই চিৎকার দিয়ে উঠল হৈমি। এলা বালতি নিয়ে দৌড়ে আসতে আসতে চিল্লিয়ে বলল, কি হলো গো তোমার হৈমি আপু? হৈমি মাথা চেপে ধরে পেছন করে এগোতেই আম গাছের চিকন এক ডাল পড়ল তার মাথায়। সাথে সাথে এলা হৈমি দুজনেই বেশ জোরে চিৎকার দিল। হৈমি মাথা ধরে নিচে বসে পড়ল, হাত বেয়ে রক্ত পড়ছে, বৃষ্টির পানিতে রক্ত ধুয়ে যাচ্ছে। মাথায় কুকিয়ে উঠল হৈমি, ব্যথায় কুকিয়ে উঠল হৈমি, চোখের পানিও বৃষ্টির পানিতে ধুয়ে যাচ্ছে। এলা ভয় পেয়ে ফোন ছাতা সব ফেলে দিয়ে দৌড়ে ভেতরে চলে গেল দাদুকে ডাকতে। এদিকে নিজের মাথা চেপে ধরে সেখানেই জ্ঞান হারালো হৈমি।